সমুদ্রের গভীর অংশে দাঁড়িয়ে ছিল সমুদ্রের রাজপ্রাসাদ। তার 6টি কন্যা ছিল, তারা সারা দিন বাগানে খেলেছে। অন্যান্য রাজকন্যাদের মতো নয়, কনিষ্ঠ শান্ত ছিলেন এবং মাতাল ছিলেন, এবং তার নাম ছিল দ্য লিটল মারমেইড। সর্বোপরি তিনি মানুষের পৃথিবী সম্পর্কে গল্পগুলি শুনতে পছন্দ করতেন। প্রথাগতভাবে একটি মৎস্যকন্যা শুধুমাত্র তার ষোড়শ জন্মদিনে প্রথমবারের পৃষ্ঠতলের বাড়তে পারে, এবং এখন সময়টি জমি এবং কনিষ্ঠতম রাজকন্যাকে দেখার। তিনি জাহাজের কাছাকাছি এসেছিলেন। দেশ থেকে আগত গান এবং সঙ্গীত এই প্রথম রাজকন্যা জাহাজটি দেখেছিল। জাহাজের কেবিনে লিটল মারমেইড একটি সুদর্শন রাজপুত্রকে লক্ষ্য করে। অনেকক্ষণ তিনি তার চোখ বন্ধ করতে পারেননি। হঠাৎ সাগরে হিংস্র ঝড় শুরু হয়েছিল। রাজকুমার জাহাজ একটি শিলা আঘাত এবং টুকরা ভাঙা। সম্পূর্ণ অন্ধকারে বিদ্যুৎ চমকে উঠল এবং লিটল মারমেইড রাজকুমারকে সমুদ্রে পড়তে দেখল। তিনি তাকে উপকূলে নিয়ে এসে উদ্ধার করেছিলেন। শীঘ্রই রাজপুত্রকে পাশের একটি মেয়ে খুঁজে পেল। যখন তিনি জেগে উঠলেন, তিনি তার দিকে হাসলেন এবং তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানালেন। ছোট্ট মারমাডা দুঃখিত হয়ে উঠল যে রাজকুমার তার অস্তিত্ব সম্পর্কেও জানত না। সে জলে ডুব দিয়ে সাঁতার কেটে গেল। লোক সম্পর্কে তার বাবার গল্প থেকে লিটল মারমেইড জানত যে তারা বারবেডোদের মাছের লেজটিকে কুৎসিত বলে মনে করে। অতএব কোনো ব্যক্তিকে খুশি করার জন্য 2টি পা অর্জন করতে হয়েছিল। পরের দিন লিটল মারমেইড সমুদ্র ডাইনে গেল। জাদুকরী তার জন্য একটি ঘ্রাণ তৈরি করতে রাজি হয়েছিল যা মাছের লেজকে আরো একদম পাতলা পায়ে পরিণত করবে। রাজকন্যার চালাকি দারুণ হবে, কিন্তু তিনি যে প্রতিটি পদক্ষেপ নিয়েছিলেন তা অসহ্য যন্ত্রণা নিয়ে আসে। এবং রাজপুত্র যদি আরেকটি বিবাহ করেন, লিটল মারমেইড সমুদ্রের ফোমে পরিণত হবে। বিনিময়ে জাদুকরী মেয়েটির কাছ থেকে তার দুর্দান্ত কণ্ঠ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। রাজকন্যা রাজপুত্রের নিকটবর্তী হওয়ার জন্য যে কোনো কিছুর জন্য প্রস্তুত ছিল এবং সে তাতে রাজি হয়েছিল। রাতে রাজপুত্রের প্রাসাদে যাত্রা করার পরে লিটল মারমেইড একটি জাদু পানীয় পান করেছিলেন। তার মধ্যে একটি তীব্র ব্যথা ছড়িয়ে পড়ে এবং সে চলে গেল। বিকেলে ঘুম থেকে উঠে মেয়েটি রাজকুমারকে সামনে দেখতে পেল এবং চোখ নিচু করে মাছের লেজের বদলে 2টি পা দেখতে পেল। রাজকুমার তিনি কে ছিলেন এবং কিভাবে তিনি এখানে এসেছিলেন তা জানার চেষ্টা করেছিলেন, কিন্তু লিটল মারমেইড কথা বলতে পারেনি। উষ্ণ গাইড এবং সুন্দর নাচ সত্ত্বেও তিনি তার পায়ে ভীষণ ব্যথা অনুভব করেছিলেন। রাজকুমার আরো বেশি করে লিটল মারমেইডের সাথে সংযুক্ত হয়েছিলেন, তবুও তিনি তাকে একটি সুন্দর বাচ্চা সন্তানের মতো আচরণ করেছেন। তাকে কখনো তার স্ত্রী বানানোর ঘটনা ঘটেনি। একবার রাজকুমার স্বীকার করলেন যে তার হৃদয় এমন এক ব্যক্তির দ্বারা দখল করা হয়েছে যিনি তাকে বহু আগে উপকূলে সংরক্ষণ করেছিলেন এবং তারা বিয়ে করতে চলেছে। ছোট মারমেইড খুব মন খারাপ করেছিল, কিন্তু তাকে সত্য বলতে পারেনি। বিয়ে সময় হওয়ার সময় যুবরাজ লিটল মারমেইডকে নববধূর সাথে একটি হানিমুন ভ্রমণে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। একটি বিলাসবহুল হানিমুন তাঁবুটি জাহাজের ডেকে ছড়িয়ে পড়ে। দ্য লিটল মারমেইডের শেষ সন্ধ্যায় একটি যার সাথে তিনি তার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তার দুর্দান্ত কণ্ঠ দিয়েছিলেন এবং প্রতিদিন অন্তহীন যন্ত্রণা সহ্য করেছিলেন। কিন্তু তিনি তাদের লক্ষ্য করেননি। জাহাজে যখন নীরবতা পড়ল তখন লিটল মারমেইড ডেকের উপরে বসে সূর্যের প্রথম রশ্মির জন্য অপেক্ষা করছিল। হঠাৎ জাহাজের কাছে এসে সে তার বোনদের লক্ষ্য করল। তারা অশ্রুকুভাবে ডাইনিকে রাজকন্যাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে সাহায্য করার জন্য বলেছিল। জাদুকরী তাদের একটি ধারালো ছুরি দিয়েছিল যার সাহায্যে রাজকন্যার হৃদয়কে বিদ্ধ করার জন্য লিটল মারমেইড তার রক্তের এক ফোঁটা তার পায়ে একটি লেজে পরিণত হতো এবং সে সমুদ্রে ফিরতে পারে। ছোট্ট জলভর তাঁবুতে উঠল এবং সেখানে প্রেমে ঘুমন্ত এক দম্পতিকে দেখল। তিনি রাজকুমারের প্রাণ নেওয়ার শক্তি খুঁজে পেলেন না এবং চিন্তাকে সমুদ্রে ফেলে দিলেন। দুঃখের সাথে লিটল মারমেইড নিজেকে জলে ফেলে দিল, কিন্তু রাজকন্যার সদয়তায় দুষ্ট জাদুকরী হৃদয় গলে গেল। জাদুকরী তার বানান বাতিল করে দিয়েছিল এবং লিটল মারমেইডে আবার মানুষের পায়ের পরিবর্তে একটি মাছের লেজ ছিল। গার্ল মেরি তার কুকুরছানা টোটো, আঙ্কেল হেনরি এবং মাসি এমের সাথে কানসাস স্টেপে থাকতেন। এই জায়গাগুলিতে হারিকেনগুলি প্রচলিত ছিল এবং পরিবারটি এখন এবং তারপরে রবিং উপাদানগুলির কাছ থেকে লুকিয়ে ছিল। এরকম একটি দিন চাচা হেনরি একটি আসন্ন ঝড় লক্ষ্য করেছিলেন। সে সেলারের হ্যাচ খুলল এবং তারপরে মেরি এবং মাসিকে ফোন করল লুকিয়ে। এই মুহূর্তে আতঙ্কিত টোটো মেরির হাত থেকে লাফিয়ে বিছানার নিচে লুকিয়ে রইল। মেয়েটি অবশেষে কুকুরছানাটিকে ধরলে বাতাস
কাঁদে এবং ছোট্ট ঘরটি কেঁপে ওঠে। বাড়িটি বেশ কয়েকবার তার অক্ষটি ঘুরিয়ে নিয়েছিল এবং তারপরে আস্তে আস্তে বেলুনের মতো বাতাসে উঠতে শুরু করে। শীঘ্রই বাড়িটি অবতরণ হল এবং তিনি এবং টোটো রাস্তায় বেরিয়ে গেলেন। চারদিকে ফলের গাছের সবুজ রঙের লন এবং আশ্চর্য ফুলগুলি সর্বত্র ছড়িয়ে পড়ে। এভাবেই মেরির ওজ এর জাদুকরী স্থানে শেষ হয়েছিল। প্রকৃতির বিস্ময়কর প্রশংসা করার সময় মেয়েটি খেয়াল করতে পারেনি যে টুপিগুলিতে খুব অদ্ভুত লোকেরা কিভাবে তার কাছে এসেছিল। তারা প্রাপ্তবয়স্ক ছিল, তবে ছোট্ট মেরির চেয়ে বড় কিছু ছিল না। তাদের মধ্যে প্রধান ছিলেন একজন বৃদ্ধ মহিলা যা সাদা রঙের পোশাক পরে ছিল। তিনি মেরির কাছে গিয়েছিলেন এবং মেয়েটিকে অশুভ জাদুবিদ্যাকে পরাস্ত করতে সাহায্য করার জন্য তাকে ধন্যবাদ জানালেন। মেরি খুব অবাক হয়েছিল। তারপরে বৃদ্ধা বাড়ির দিকে ইঙ্গিত করলেন, যা থেকে রূপার জুতোতে পা ছড়িয়েছে। এই মুহূর্তে পা কয়েক শত ছোট ছোট কণায় বিচ্ছিন্ন হয়ে যায় এবং কেবল তাদের জুতা রেখে অদৃশ্য হয়ে যায়। মেরি আরো ভয় পেয়েছিলেন কারণ তিনি সত্যিই বাড়িতে যেতে চেয়েছিলেন। তবে দেখা গেল সাদা বয়স্ক মহিলা বা ক্যাবগুলিতে থাকা অন্য অদ্ভুত লোকেরা কিভাবে মেয়েটিকে সাহায্য করতে পারে তা জানতেন না। তারা মেরিকে পরামর্শ দিয়েছিল যে জাদুকরী রূপার জুতা পরে পান্না সিটিতে গিয়ে সেখানে শক্তিশালী উইজার্ড ওজ খুঁজে নিন, কেবল সে মেরিকে ঘরে ফিরতে সহায়তা করতে পারে। পান্না সিটির দিকে যাওয়ার জন্য একটি হলুদ ইটের রাস্তা ছিল। মেরি তার সাথে যাত্রা শুরু। প্রথম তার সাথে সাক্ষাৎ হয়েছিল কর্নফিল্ড, একটি স্কেয়ারক্রো দ্বারা রক্ষিত। মাথার পরিবর্তে তার খড়ের ভরাট থলি ছিল এবং তার মুখ এবং নাক রঙে আঁকা ছিল। স্কেরোক্রো জীবিত হয়ে উঠল এবং তার নাম ছিল স্কেরোক্রো। তিনি মেরিকে বলেছিলেন যে তিনি উইজার্ড ওজে ও যেতে চান, তার কাছে মস্তিষ্ক চেয়েছিলেন। মেয়েটি বিদ্বেষের প্রতি করুণা প্রকাশ করেছিল, তাকে বেড়ার উপরে উঠতে সহায়তা করেছিল এবং তারা রাস্তায় আঘাত করেছিল। হলুদ ইটের রাস্তাটি মেরি এবং স্কেরোক্রোকে বনে নিয়ে যায়। হঠাৎ তারা শুনল কেউ শোনাচ্ছে। বনের ঘাটে ঝলমলে এক মানব ব্যক্তিত্ব। এটি ছিল টিন উডম্যান। এর অংশগুলি এতটা মরিচা পড়েছিল যে সে কোনো বাহু বা একটি পা সরাতে পারছিল না। তারপরে কাছাকাছি একটি ঝুপড়িতে মেরি একটি তেলের ক্যান পেয়ে গেল। তিনি উডম্যানের অংশগুলিকে তৈলাক্ত করেছিলেন এবং তিনি আবার সরে যেতে শুরু করলেন। দেখা গেল যে কাঠবাদাম দীর্ঘদিন ধরে উইজার্ড ওজে যাওয়ার স্বপ্ন দেখেছিল সত্যিকার হৃদয় পেতে, তাই তারা একসাথে পান্না সিটিতে যাত্রা অব্যাহত রেখেছে। একটি হলুদ ইটের ট্রেইল ঘন বনের মধ্য দিয়ে বন্ধুদের নেতৃত্ব দেয়। হঠাৎ একটি সিংহঝোপ থেকে লাফিয়ে রাস্তার দিকে স্কেরোক্রোর কাছে তিনি তার পাঞ্জা দুলানোর সাথে সাথেই তিনি টোটোর বাজির কথা শুনে খুব ভয় পেয়ে গেলেন। সিংহ মেরিকে বলেছিল যে সে লাজুক জন্মগ্রহণ করেছিল এবং তাই উইজার্ড ওজে গিয়ে সত্যিকার সাহস চেয়ে জিজ্ঞাসা করে না। বন্ধুরা অবশেষে পান্না সিটিতে পৌঁছে দুর্দান্ত ওজ তাদের ইচ্ছা পূরণ করতে সম্মত হয়েছিল, তবে একটি শর্ত রেখেছিল কন্ডিশন। তিনি পশ্চিমের দুষ্ট জাদুকরীকে হত্যা করতে বলেছিলেন এবং বন্ধুদের একমত হতে হয়েছিল। রাতের আড়ালে মরিয়ম, স্কেরোক্রো, সিংহ এবং উটকুটরা পশ্চিমের ডাইনে যাত্রা করেছিল। তিনি তাদের জন্য অপেক্ষা করছিলেন এবং তাই উড়ন্ত বানরগুলি বন্ধুদের কাছে পাঠিয়েছিলেন। তারা টিন উডম্যানকে ক্লিফ থেকে ফেলে দিয়েছিল। সমস্ত খড় স্কেরোক্রো থেকে পদ এলে দিয়ে মেরি এবং লিওকে ধরে ফেলল। হতাশার দিকে চালিত হয়ে মেরিকে পশ্চিমের ডাইনে আনা হলে তিনি ডাইনে জল আলেন। মেয়েটির অবাক হওয়ার জন্য বৃদ্ধাটি গলে যেতে শুরু করলেন এবং শীঘ্রই কেবল তার মধ্যে একটি আবর্জনা পোঁচা থাকবে। বন্ধুরা পান্না শহরে ফিরে এসে উইজার্ডটি তাদের ইচ্ছাগুলি পূরণের জন্য দাবি করার সময় দেখা গেল যে ওজ মোটেও উইজার্ড নয়, বরং সত্যিকার প্রতারণাকারী। তবে তিনি তার বন্ধুদের অনুরোধগুলি পূরণ করার চেষ্টা করেছিলেন। সুতরাং ওজ স্কেরোক্রোর মাথাটি কাঠের সাথে ভরাট করে দিয়েছিল। সেখানে থেকে তিনি প্রজ্ঞার সার্চ এর অভিজ্ঞতা অর্জন করেছিলেন। আমি টিন উডম্যানের বুকে একটি লাল রঙের সিল্কের হৃদয় উকিয়ে দিলাম এবং তিনি কাপওয়ার্ডি সিংহকে একটি পানীয় জল খাওয়ানোর ব্যবস্থা করেছিলেন, যা পশুর রাজাকে সাহসী বোধ করেছিল। মেরির রৌপ্য জুতা দেখে ওজ হেসে উঠল। সর্বোপরি জুতাগুলি ম্যাজিক ছিল এবং এই সমস্ত সময় তারা মেয়েটিকে বাড়িতে নিয়ে যেতে পারে। মেরি তার নতুন বন্ধুদের বিদায় জানিয়েছিলেন। তিনবার তার হিলটি আলতো চাপলেন এবং টোটোর সাথে ঘরে পৌঁছে গেলেন। তবে রূপার জুতো হারিয়ে গেল রাস্তায় লস্ট।